সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী উৎকণ্ঠা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। তারা হলেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, এবং ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, প্রবাসীদের ভোট দেওয়ার প্রথম সুযোগ দিতে যে পোস্টাল ব্যালট পাঠানো হলো প্রবাসে, এখন সেই ব্যালট নিয়ে একের পর এক বিতর্ক শুরু হয়েছে। বাহরাইনের পর এবার কুয়েত ও সৌদি আরবে প্রবাসীদের বাসায় বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট দেখা গেছে। এই সংক্রান্ত একাধিক ভিডিও অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এইসব বিষয়গুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি বার্তা দেয়, এর উত্তর খুঁজব ফজলে হুদা বাবুল আপনার বক্তব্যের মধ্য দিয়ে। ধন্যবাদ জিয়া ভাই, দ্বিতীয়বার আবার আপনার সাথে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনের সকল দর্শক, কলাকৌশলী এবং সবাইকে। যে প্রশ্নটা তুলেছেন যে কি বার্তা দেয় এর মাঝে, যে প্রথমে পাওয়া গেল বাহরাইনে, এরপর কুয়েতে, এবং সেটা আমিও ভিডিওটা দেখলাম দুটাই, এবং খুবই আশ্চর্যজনক বিষয়। কিন্তু এরপরেও আমি দেখছি যে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটা তারা দেখবে, হলে অনেক শাস্তি দিবে, কিন্তু এতক্ষণ লাগছে বা মানে আমার মনে হয় 36 ঘন্টা হয়ে গেছে, 48 ঘন্টা হয়ে গেছে বাহরাইনের নিউজটা, কুয়েতের নিউজটা প্রায় 36 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এটা ফাইন্ড আউট হয়নি যে হু ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল। কাজে আপনি বুঝতে পারছেন যে এখানে কি সরকারের কোনো হাত আছে কিনা, সরকার যন্ত্রের কেউ কেউ জড়িত কিনা, এটা সরকারকে দ্রুত বের করতে হবে, নাম্বার ওয়ান। অথবা এই ব্যালটগুলোকে আবার অন্য কোনো পদ্ধতিতে পুনঃভোটের ব্যবস্থা করতে হবে। নাম্বার টু হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন এর মাঝে অন্য কিছু খুঁজে পাওয়া যায় কিনা। দেখুন, আপনারা আরও একটা জিনিস দেখেছেন যে ব্যালটে আপনি দেখবেন কিছু নির্দিষ্ট কিছু দলের কিছু প্রতীক উপরের দিকে এবং দৃশ্যমান, ইজিলি ভিজিবল। আর আপনি যদি দেখেন তাহলে বিএনপির মতো সবচেয়ে সাংগঠনিকভাবে যে দলটা বড় বিস্তৃত, সেই দলের যে দলের মার্কাটা দীর্ঘদিনের, সেই দলের মার্কাটা এক কোনায়, এবং সেইটা হচ্ছে ভাঁজ করলে অর্ধেক দেখা যায় এবং খুবই ম্রিয়মান মার্কাটা। তো এখানে এছাড়াও আপনি যদি দেখেন প্রশাসনের ক্ষেত্রে মানে ব্যাপক একটা সমস্যা। আমাদের কিন্তু মানে আচরণবিধিতে একটা কথা বলা আছে, এবং সে এত কথা বলা আছে যে কথা দ্বারা আপনাকে নির্বাচনটাকে আসলে বাংলাদেশের যে নির্বাচন হয় সেরকম কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। বিষয়টা এরকম যে সরকার নিজেই হার পক্ষে যাচ্ছে, বিএনপি হা না নার পক্ষে সেটা বিএনপি ক্লিয়ার করেছে অলরেডি, নজরুল ইসলাম খান। কিন্তু সরকার এখানে সরকারি টাকায় সরকারি যন্ত্র ব্যবহার করে হারটাতে যাচ্ছে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে গণভোট নিয়ে সরকারের যে অবস্থান সেটা আপনি বলতে যাচ্ছেন। সরকারের অবস্থানের তো এখানে দরকার ছিল না, সরকারের কাজ ছিল নিরপেক্ষ থেকে করা, তাই না? অবশ্যই ব্যক্তিগতভাবে আমিও আমার দলও তো হার পক্ষে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যদি একজন নাগরিকও নার পক্ষে থাকে, ওই একজন নাগরিকের অধিকারকে খর্ব করার তো অধিকার সরকারের নেই, তাই না? তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রশাসনের যে অবস্থাটা আপনি জানেন, আমরা ওই বিষয়ে যাবো বাবুল ভাই। আমি একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই, আপনি বলছেন সরকারকে বের করতে হবে এই যে পোস্টাল ব্যালট, কি অবশ্যই সরকারকে বের করতে হবে। আপনাদের কি ধারণা, আপনাদের কি মনে হচ্ছে বিষয়টা নিয়ে? আমি তো বললাম আপনাকে, আমি অ্যাজ এ ব্যক্তিগত হিসেবে আমার কাছে মনে হয়েছে এর সাথে সরকার যন্ত্রের কোনো বা কেউ জড়িত, এবং তা না হলে ব্যালট পেপার তো এভাবে আসবার কথা নয়। আপনি জানেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতে ব্যালট ছাপানোর গল্পটা, তো আমরা কি ওই ষড়যন্ত্রের দিকে যাচ্ছে কিনা, এবং এই জিনিসগুলোর যে আকাশে বাতাসে যে ধোঁয়া,
এই ধোঁয়ার এবং এই ধোঁয়াশা পরিবেশটা পরিষ্কার করবার দায়িত্ব কিন্তু সরকারের। ধন্যবাদ ফজলে হুদা বাবুল। ফারুক হাসান, আপনি নিশ্চয়ই শুনছিলেন এবং তিনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন যে সরকারকে বের করতে হবে, এবং যে ষড়যন্ত্র আমরা ডাকসু নির্বাচন কেন্দ্রে যেটা দেখেছি সেই বিষয়টা তিনি এখানে টেনে নিয়ে আসছেন জাতীয় নির্বাচনে আমরা সেদিকে যাচ্ছি কিনা। এবং আমরা যেটা বলতে কিংবা দেখে এসেছি রাতের ভোটের কথা শুনেছি, এখন দিনের যে ভোটের ক্ষেত্রে যে কারচুপি হবে না সেই জায়গাটায় আমরা কি দাঁড়াতে পারি এসে? ধন্যবাদ বাংলা ভিশনের সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখছেন। আমার সহ আলোচক বাবুল ভাই, তিনি নিজেও আমার উত্তরবঙ্গের একজন হ্যাভিয়েট ক্যান্ডিডেট বলা যায়। আমরা আশা করি তিনি পার্লামেন্টে যাবেন আগামী নির্বাচনে ইনশাআল্লাহ। তো আসলে পোস্টাল ব্যালটের মিসম্যানেজমেন্ট যেটা এখনই আমি শুনলাম, আর সোশ্যাল মিডিয়া আমিও এরকম দু একটা ভিডিও দেখেছি। তো এটা যদি এরকম হয়ে থাকে আমরা অবশ্যই এটা, এবং সরকার এবং দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন এবং অন্যান্য অর্গানগুলো, তাদেরকে আমরা অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবো। তবে এই পোস্টাল ব্যালটে প্রতীক নিয়ে যে একটা ধূম্রজাল কিংবা বিএনপি আর্টিফিশিয়ালি একটা ইতিমধ্যে এটা নিয়ে একটা বক্তব্য ছাড়ার চেষ্টা করছেন যে এই পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীকটি ইচ্ছাকৃতভাবে মাঝখানে দেওয়া হয়েছে, এটা আমি মনে করি না যে এটা সঠিক বক্তব্য। আমি মনে করি বিএনপি এটা তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য হয়তো এরকম একটা বক্তব্য দিচ্ছেন। আপনি দেখবেন যে পোস্টাল ব্যালটে যে প্রতীকগুলো দেওয়া হয়েছে তারা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে দিয়েছে, আমাদের আলফাবেটিক্যালি যে সিকোয়েন্স, সরেয়, সরিয়াস, রসই, দীর্ঘই। এখন বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ, এখন ধটা তো ভাই 1 নম্বরে আনার কোনো সুযোগ নাই। এখন বিএনপি যদি তাদের প্রতীকটা ওই মাঝখান থেকে 1 নম্বরে আনতে চাই, তাহলে বিএনপির উচিত হবে ধানের শীষটাকে আমন ধানের শীষ বানানোর। যেহেতু ধানের শীষ, এটাকে যদি তারা আমন ধান, ধানের তো 2টা প্রকার আছে, একটা বোধহয় আমন ধান আর একটা বোধহয় কি একটা প্রকার আছে, তাহলে আমন ধানের শীষ বানালে কিন্তু একবারে 1 নম্বর চলে আসবে। তাহলে আর এই কনফিউশন তৈরি হবে না, আর বিএনপিও এতটা এটা নিয়ে ধরেন যে ওদের প্রতীক নিয়ে বলতে যাচ্ছেন যে তারা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তারা এটা বলছে। আচ্ছা, আমাকে পোস্টাল ব্যালটটা একটু আমাকে যদি আমি আসবো। এখন পোস্টাল ব্যালট তারা পাঠিয়েছেন বিভিন্ন দেশে, যেসব দেশে আমাদের প্রবাসীরা রয়েছে, এতে করে নির্বাচনের যে আসবো ভাই, ঠিক আছে, শেষ করতে দেন। এখন এরকম যদি মিসম্যানেজমেন্ট হয়ে থাকে বা এটা যদি আসলে কোনো ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, যেখানে কারচুপি করা কিংবা জাল ভোট দেওয়া কিংবা কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য এরকম একটা অঘটন, তাহলে এটা তো সময় আছে এখনো, এমন তো না যে ভোটটা হয়ে গেছে। সময় যেহেতু আছে, আমরা এখনই সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাই তারা যাতে অতি দ্রুত এই ঘটনার একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে খুঁজে বের করে যে কি কারণে এরকম ঘটনাটা ঘটলো। আসলেই কি কোনো একটি বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এরকম ঘটানো হয়েছে, নাকি আসলে এটা অনিচ্ছাকৃত একটা মিসম্যানেজমেন্ট। যেটাই হোক, তারা যাতে জনগণের সামনে এই বিষয়ে একটা পরিষ্কার ধরেন যে বক্তব্য কিংবা এই তদন্ত করে রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করে, যখনই আমরা আসলে পরিষ্কারভাবে জানতে পারবো কি কারণে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ঘটিয়েছে বা ঘটানো হয়েছে, তখনই তো আমরা এর পরিপ্রেক্ষিতে বক্তব্য দিতে পারবো। এখন আপনিও দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আমিও কিন্তু একই জায়গায় দেখেছি ভাই। আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাই নাই। যেহেতু আমরা গণমাধ্যমে কথা বলছি, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পরে এ বিষয়ে আমরা আসলে মতামত দিতে পারবো। আপনার কি মনে হয় না যে এই প্রায় সোশ্যাল মিডিয়া জিনিসটা ভাইরাল হয়েছে, বিএনপির পক্ষ থেকে এই অভিযোগটা নির্বাচন কমিশনে করা হয়েছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত এই বিষয়ে ব্যাখ্যা না দেওয়াটা, এটা আপনার মনে হচ্ছে না যে নির্বাচনের উপর খুব নেতিবাচক প্রভাব পড়তেছে? না, আমি মনে করি না। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর রাজনৈতিক দল এবং সম্ভাব্য ক্ষমতায় আসার তারাই নাম্বার 1-এ তালিকায় আছেন, বিএনপি ক্ষমতায় আসার। তো সুতরাং বিএনপি একটা অভিযোগ দেবে, অভিযোগটা যদি সত্য হয়ে থাকে আর নির্বাচন কমিশন তার বিপরীতে ব্যবস্থা নেবে না, এটা আমি বিলিভ করি না। নির্বাচন কমিশনের এত বড় শক্তি হ্যাডাম হয় নাই যে বিএনপির একটা সত্য অভিযোগের পরিপ্রেক্ষিতেও ব্যবস্থা নেবে না, তারা ঘুমিয়ে থাকবে। এটা আমি ফারুক হাসান, গণ অধিকার পরিষদের একজন প্রার্থী হিসেবে এটা আমি, তারা তো অভিযোগ তো দিয়েছে। আমি তো এটাই বললাম যে অভিযোগ তো অনেক আছে ভাই। প্রতিদিন নির্বাচন কমিশনে অন্তত পক্ষে কয়েক হাজার অভিযোগের দরখাস্ত জমা পড়ে, আমরা তো নিয়মিত যাই, আমরা জানি। অভিযোগ তো পড়ে, কোনটা অভিযোগ সত্য কোনটা মিথ্যা এটা তো আপনি জানি না। সেটা নিয়ে আপনার সন্দেহ সত্য মিথ্যা? আমি তো সন্দেহ করছি না, আমি বলছি সরকারকে আমিও আহ্বান জানাচ্ছি যে এই ঘটনা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আপনিও দেখেছেন আমিও দেখেছি, সুতরাং বিএনপি যেহেতু আবেদন করেছে বা অভিযোগ দিয়েছে কমিশনে, সুতরাং কমিশনের উচিত হবে অতি দ্রুত এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করা। কমিশনের বক্তব্য শোনার পরে আমরা আসলে এই বিষয়ে একটা মতামত দিতে পারবো। কমিশন যদি বলে যে না এটা মিথ্যা কথা, এরকম কোনো ঘটনা ঘটে নাই, তাহলে একরকম বক্তব্য হবে। আর কমিশন যদি বলে না এরকম ঘটনা ঘটেছে, কেন ঘটলো, কি কারণে, কারা দায়ী, এটা তো কমিশনকেই বের করতে হবে।
তারপর না আমি কথা বলবো? এখন তো এই বিষয়ে আসলে এই মুহূর্তে আমরা যেহেতু তাদের বক্তব্য পাই নাই, আনুষ্ঠানিক বক্তব্য আমাদের জায়গা থেকে দেওয়া তো মুশকিল। দ্বিতীয় যে বিষয়, গণভোটের বিষয়ে আমাদের বাবুল ভাই একটা কথা বলেছেন যে সরকার কেন গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অফকোর্স সরকারই তো চালাবে। এই যে আজকে যারা গণভোটের বিষয়ে না জেনে ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, তারা কি জানে যে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে? যারা ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা জেনে কিংবা না জেনে নিজের পায়ে নিজেরা কুড়াল মারছে। এই যে ধরেন আগামী 12 তারিখ গণভোটে না ভোটে জয়যুক্ত হলো বা বিজয়ী হলো, মানে গণভোট বাতিল হয়ে গেল। আচ্ছা, এতে কি হতে পারে বলুন তো? যেমন ধরেন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইনি লিগালিটি কি, ভিত্তিটা কি? নো, মানে দেয়ার ইজ নো এনি লিগাল ফাউন্ডেশন অর বেসমেন্ট অফ দিস ইন্টারিম গভর্নমেন্ট। এই সরকারের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি এখন পর্যন্ত নাই। এই সরকার কোন কায়দায় আসছে? একটা মানে বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে আপনি বলতে যাচ্ছেন সরকারের ভিত্তি নেই, ইলেকশনের ভিত্তি নেই, এরকম না। এই সরকারের যে ফরমেশন, গঠন, যে নাম, এই নামটি কথায় আছে, সংবিধানও নাই, আইনেও নাই, কোনো বিধানে নেই। তার মানে এটা ভিন্ন কায়দায় আসছে। এখন কথা হচ্ছে এই সরকারের যদি প্রাতিষ্ঠানিক আইনি ভিত্তি আমরা দিতে না পারি, তাহলে এই সরকারের নেওয়া যতগুলো সিদ্ধান্ত, প্রত্যেকটা সিদ্ধান্ত ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়বে এবং অবৈধ হিসেবে সাব্যস্ত হতে পারে। তাহলে এই সরকারের এই মুহূর্তে সবচেয়ে বড় সিদ্ধান্ত কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এই সরকারই যদি ইনভ্যালিড হয়, অবৈধ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে এই সরকারের নেওয়া যে জাতীয় নির্বাচন বা ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচন ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই জায়গাটা আমি বলতেছিলাম। ধন্যবাদ। সুতরাং গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে, সরকারের জন্য, দেশের জন্য, বিএনপির জন্য, আমাদের জন্য। ধন্যবাদ ফারুক হাসান। ফজলুল বাউল ভাই অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, আপনি নিশ্চয়ই বিষয়গুলো গণভোট নিয়ে আসছে, পাশাপাশি আপনাদের প্রতীক নিয়ে যে আপনাদের কমপ্লেনটা, সেটা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই বিএনপি থেকে এটা করা হয়েছে। ধন্যবাদ। দেখুন, গণভোট নিয়ে বিএনপি পরিষ্কার করেছে নজরুল ইসলাম খান ডে বিফোর ইয়েস্টারডে। সো এইটা নিয়ে ঝগড়াঝাটির কোনো কারণ নাই, এবং বিএনপি কখনোই বলেনি যে বিএনপি ওইটা সাইন করবার পর তো আর বিএনপির সুযোগ নাই না বলার। মানে আমার যুক্তিটা এরকমটা ছিল যে আমরা গণতান্ত্রিক মূল্যবোধের একটা দেশ করতে চাচ্ছি, এবং এখানে নার পক্ষেটা দেশে নেই। নার পক্ষের যারা নেতৃত্ব দানকারী দলটা আসলে দেশে নেই। কাজেই এখানে সেই প্রশ্নটা নয়, প্রশ্নটা আমি সরকারের নৈতিকতা নিয়ে কথা বলছিলাম। সেই ক্ষেত্রে আমি এটাকে টেনে নিয়ে এসেছি। আপনি দেখেন যে জাতীয় নির্বাচন হচ্ছে, এই আমরা যখন দেখেছি ইতিপূর্বে, বিশেষ করে আমরা যদি বলি 90, আপনি আমাদের জেনারেশনের হবেন 96, 2001 নির্বাচনের আগে দেখবেন আমরা সরকারি চ্যানেলগুলো, টেলিভিশনগুলোতে বিভিন্ন ধরনের কন্টেন্ট, ভিডিও, ভোটের পক্ষে সরগম করা, মাঠটাকে গরম করে ফেলা, মানুষকে উৎসবে মাতিয়ে তোলা, বিভিন্ন ধরনের গম্ভীরা গান হয়, এবং বাংলাদেশের বিভিন্ন গান নিয়ে হয়, ছোট ছোট নাটিকা হয়। এগুলো সরকারের অর্থায়নে হয়, যে ভোট দিন, কখন দিবেন, কেন ভোট দিবেন, জনসম্পৃক্ততা, এই জিনিসটা কি হয়েছে। উপরন্তু আপনি দেখুন, সরকার এটা করার জন্য, আমি ওই দিন একজন, আমি নাম বলছি না কারণ এটা বিচারের বিষয়, আমি নিজেও নোটিশ প্রাপ্ত। আপনি ফেসবুকে কিছু লিখলেই আপনি নোটিশ পেয়ে যাবেন। দেখুন, হ্যাঁ, শোকজ নোটিশ খেয়েছেন নাকি? না, আমি খাই। তো সেইটা হচ্ছে যে নির্বাচনকে প্রাণবন্ত করা কিন্তু সরকারের দায়িত্ব, অবশ্যই। ঠিক আছে। নির্বাচনের দুটি পার্ট, একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করা, আরেকটা হচ্ছে গণভোট নির্বাচন করা। তো যদি দুটোই একসাথে বলতো, এবং সরকার এটা করতেই পারেন যে আপনারা ভোটে যাবেন, ভোট দিবেন, ভোট দিলে নাগরিকের কি হবে, কেন ভোট দরকার। আমরা ছোটবেলায় এই বিভিন্ন ছোট ছোট নাটিকা দেখেছি, বিভিন্ন আমরা কন্টেন্ট দেখেছি, ভিডিও দেখেছি, সেগুলো কিন্তু এখনো দৃশ্যমান হয়নি। 1, 2, আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি যে হ্যাঁ নাটা নিয়ে। হ্যাঁ, তো মানে সরকারের অবস্থা একদম ক্লিয়ার। তো ফারুক হাসান যাব তার কাছে, তারপর তার কথা শুনবো। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যেটা মার্কা নিয়ে বলেছে, যে এইটা অবশ্য হরাইজন্টাল, আমন ধান কেন হলো না, আউশও হতে পারে, শুধু আমন না, আউশও হতে পারে, তাই না, ইরিও হতে পারে, হ্যাঁ, ইরি হলে আবার পিছনে চলে যাবে, ইরি ধান আবার শহীদ জিয়া, ইরি ধান উদ্ভাবন আবার শহীদ জিয়ার অবদানে দেশে বলতে হবে আবার সেই প্রেক্ষাপটে। তো ঘটনা হচ্ছে কি, যে আপনি যদি ডিজাইনটা দেখেন, এটার যে সাইজটা দেখেন,
ইটস নট A4, ইটস নট লিগাল সাইজ, মানে একটা সরকারের নিজস্ব বানানো সাইজ। মার্কাগুলো যদি এই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ইয়েটা অ্যালাইন করতো, যেটা মনে করেন উপরে দিয়েছে 5টা, নিচে দিয়েছেন হয়তো 15টা, এটা না করে এটার সাইজটাও সুন্দর হতো। ওটাকে যদি ধরেন উপরে দিল 8টা, নিচে দিল 12টা, এরকম একটা কিছু করলে দেখবেন যে ধানের শীষটা থেকে মাঝখানে চলে আসে। মানে এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এটা দেখলেই মনে হয় যে না, দিস ইজ ইন্টেনশনালি, বিকজ ধানের শীষ প্রতীকটা তো আর যেনতেন প্রতীক না। এই ধানের শীষ প্রতীকের যিনি মানে প্রতিষ্ঠাতা, তিনি তো এটা কিন্তু ধানের শীষের প্রতীকটা কিন্তু আমাদের মজলুম জননেতা মৌলানা ভাসানী শহীদ জিয়ার হাতে দিয়েছেন। শহীদ জিয়া দেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেক্টর কমান্ডার। উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, বিএনপি 3বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, মানে শুধু ম্যাডাম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন। সো এইরকম একটা দলের প্রতীক কিভাবে আমাদের মনে হয়েছে এটা আন্ডারমাইন করবার। আর আপনি যদি 5ই আগস্টের পর দেখেন, প্রত্যেকটা আয়োজনই হচ্ছে বিএনপিকে আন্ডারমাইন করবার আয়োজনটাই সরকার করেছে। ধন্যবাদ। I think I ফারুক have হাসান, clarified. এই বিষয়ে আপনি কিছু বলবেন? না, বাবুল ভাই যেটা বললেন যে সরকারের আসলে নৈতিকতা নিয়ে একটা প্রশ্ন, যে সরকার আসলে হাইয়ের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা, এখানে অফকোর্স সরকার নৈতিকভাবেই লায়েবল হাইয়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য। কেন না, আমি আসছি, ধরেন যে সরকারের ইন্টারেস্ট কোথায়? সরকারের ইন্টারেস্ট কিন্তু জাতীয় নির্বাচনে নেই, সরকারের ইন্টারেস্ট হচ্ছে গণভোটে। বিকজ এই গণভোট, উনি দুটাকে সমানভাবে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। না, কেন প্রাধান্য দেবে? সরকার তো এখানে ওই যে কোনো একটা বিশেষ দলের পক্ষে, গোষ্ঠীর পক্ষে প্রচারণা চালাতে পারে না। জাতীয় নির্বাচনের আয়োজনটা, জাতীয় নির্বাচন যেটা আয়োজন, যেটা বলছে ওটার সাথে আমি একমত, যে এই নির্বাচনটাকে একটা আয়োজন, একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য, ধরেন যে ক্যাম্পেইন করা, প্রচারণা চালানো, জনগণ যাতে ভোট দিতে যেতে পারে, জনসম্পৃক্ত তৈরি হয়, রাইট। এই বিষয়ে তো সরকার করতে পারে, এটা নিয়ে তো আমাদের আপত্তি। উনি তো প্রশ্ন এটা নিয়ে না, আপত্তি প্রথমে জানিয়েছেন হ্যাঁ নিয়ে, যে ভোটের ক্যাম্পেইনটা করতে পারে কিনা, প্রথম ওনার এই অভিযোগটা ছিল। তো এটা অনেকেই আরো ধরেন যে এই অভিযোগটা করেছে যে সরকার আসলে একটা বিশেষ পক্ষ অবলম্বন করতে পারেন কিনা। হ্যাঁ, সরকার আসলে কোনো পক্ষ অবলম্বন করতে পারেন না সরকারের জায়গাতে, তবে রেফারেন্ডামের জায়গায় সরকার অবশ্যই গণভোটের হায়ের পক্ষে এখানে একটা পক্ষ অবলম্বন করতেই হবে, বিকজ অফ ইন্টারেস্ট। এখানে সরকারের ইন্টারেস্ট কেন? কারণ এই গণভোট যদি জয়ী না হয়, তাহলে এই সরকারের লিগাল যে ভিত্তি বা লিগাল যে আইনি ভিত্তি, এটা আর থাকছে না। আর সরকারের যদি লিগাল আইনি ভিত্তিটা না থাকে, সরকারের যদি লিগাল আইনি ভিত্তিটা না থাকে, না অফকোর্স না থাকে, তাহলে এই সরকারের নেওয়া কোনো সিদ্ধান্তই ভবিষ্যতে গভর্নমেন্টের ইন্টারেস্ট মানে তো সকলের ইন্টারেস্ট, হোল পিপল, হোল বাংলাদেশ। কারণ এই সরকারকে তো আপনি বসান নাই, আমি বসান নাই, জনগণ বসিয়েছে। নাকি এটা বিএনপি বসিয়েছে বা জামাত? কেউ না, মানে দেশের ছাত্র জনতাই তো বসিয়েছে। দ্যাট মিনস এই সরকার জনগণের। এই সরকার কিন্তু নির্দিষ্ট কোনো দলের না। ওই জায়গা থেকে এই সরকারকে আমরা কালারিং করতে পারি না। হ্যাঁ, সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে আমাদের ভিন্ন দ্বিমত আছে, আমাদের ধরেন যে অনেক অপোজ আছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু সরকারের যে জায়গা, এই জায়গা থেকে আপনি কোনোভাবেই এই সরকারকে নির্দিষ্ট একটা পক্ষের বা গোষ্ঠীর বলতে পারেন না। এই জন্য আমি বলেছি যে গণভোটটা হচ্ছে এই সরকারের ইন্টারেস্ট। যেমন ধরেন 77-এ গণভোট হয়েছে জিয়াউর রহমান সাহেবের আমলে, ওই গণভোটেও কিন্তু হাইয়ের পক্ষে প্রচারণা চালানো হয়েছে সরকারের পক্ষ থেকে, বিকজ অফ জিয়াউর রহমান সাহেবের যে ব্যালটটি ছিল গণভোটের, ওই ব্যালটটা আপনারা যদি দেখেন, একটু খেয়াল করবেন, ব্যালটের দুটো পার্ট ছিল, প্রশ্ন একটা বাট দুটো পার্ট। প্রথম পার্টে ছিল যে জিয়াউর রহমান সাহেবের যে শাসনামল বা তিনি যে ক্ষমতা গ্রহণ করেছেন এটার বৈধতা দেওয়া। সেকেন্ড পার্টে ছিল জিয়াউর রহমান সাহেব যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তগুলোর সাথে আপনি একমত না দ্বিমত, বা একমত কিনা, হ্যাঁ ওর না। বুঝছেন বিষয়টা? তার মানে কি, দুটো পার্টে, প্রথম পার্টটাই কিন্তু তার শাসনামলটাকে বৈধতা দেওয়া, তার ক্ষমতা গ্রহণটাকে বৈধতা দেওয়া। দ্যাট মিনস জিয়াউর রহমান সাহেবের ক্ষমতা গ্রহণটা যদি বৈধ না হয়ে থাকে, তাহলে সেকেন্ড যে প্যারাটা, মানে উনি যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, ডিসিশন নিয়েছেন, কোনোটাই কিন্তু আর বৈধতা পায় না। বুঝছেন কারবার? এই জন্যই প্রথম কোয়েশ্চেনটাই সরকারের লিগাল ফাউন্ডেশন আর ভিত্তি, লিগাল বৈধতা। ধন্যবাদ। এই জন্য আমরা বলছি ফারুক হাসান, দর্শক জয়যুক্ত করতে হবে। যে কথা বলতে চাই অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বাবুল ভাই, আপনার কাছে আমি আসি। যেহেতু
নির্বাচন নিয়ে শুরুতে অনেক শঙ্কা ছিল এবং এই শঙ্কা যেগুলো শেষ হয়ে গেছে সেটা এখন বলা যাবে না, সেই উত্তরটি আপনার কাছে শুনবো। 12 তারিখে নির্বাচন, এর মধ্যে যে পোস্টাল ব্যালট নিয়ে আবার শুরু হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আছেই, শঙ্কার জায়গাটা আসলে আমরা তো দাঁড়িয়ে আছি নাকি? ধন্যবাদ জিয়া ভাই। নির্বাচন মানেই শঙ্কা, লাস্ট পর্যন্ত গেজেট পর্যন্ত শঙ্কা। এইটা সবসময় ছিল, আগেও ছিল। এই আর যেটা বললেন যে ব্যালট বিষয়, এগুলো থাকবে। এইগুলা দেখুন, ব্যালট বিষয় এইসব কেস থাকবে, কিন্তু সরকার কতটা প্রোঅ্যাক্টিভ হচ্ছে, কতটা এগুলাকে ইমিডিয়েট রিপেয়ার করছে, ফার্দার স্টেপ নিচ্ছে, কিংবা ভবিষ্যৎ কি কি প্রিকশন তারা নিচ্ছে, সাবধানতা কি অবলম্বন করছে, এটা দেখবার না, বিষয়। প্রশ্ন হচ্ছে ধরেন আপনি পোস্টাল ব্যালট যেটা, এটা একটা জায়গা আপনি ধরতে পারলেন, এরকম তো আর অনেক জায়গা হয়তো তৈরি হয়ে আছে কিংবা কি, সেই জায়গাটা আপনারা কিংবা নির্বাচন কমিশন কিভাবে আসলে সেই জায়গাটায় কাজ করবে, চিহ্নিত করবে? দেখুন, এটা নির্বাচন কমিশন কিভাবে করবে, বাট আমি বলতে পারি জনগণের কি প্রত্যাশা সেটা আমি বলতে পারি। জনগণ নির্বাচনের সময় যে জিনিসটা দেখতে চায় যে সরকারের নিরপেক্ষ থাকবে, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, সরকার প্রোঅ্যাক্টিভ হবে, সরকার সাবধানতা অবলম্বন করবে, সরকার জনগণকে নিরাপত্তা দিবে, এবং সরকার ভোটের সময় এই যেটা ট্রান্সপারেন্সিটা শো করবে। এটি সাধারণ জনগণের মানে প্রত্যাশা। ক্লিয়ার। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট যেসব ব্যক্তি যারা এই সব বিষয় পর্যবেক্ষণে রাখছে এবং তারা সতর্কভাবেই কিন্তু এই পোস্টাল ব্যালট, নির্বাচন কমিশন কিংবা তার সাথে যে সংশ্লিষ্ট যারা, তারা তো এর সাথে যুক্ত, কিন্তু এই যে এখন যে বিষয়টা সামনে আসছে, এতে এদের উপর আস্থা কতটুকু থাকছে? দেখুন, মানে এখানে কারো উপর আস্থা রাখার দরকার নাই। আপনি যদি আস্থার কথাটা বলেন, গত 17 বছরে যারা রিক্রুটেড, তাদেরকে আপনি বলতেই পারেন যে তারা আওয়ামী সময়ে রিক্রুটেড, এবং আওয়ামী সময়ে যারা রিক্রুট হয়েছে তারা কোন চ্যানেলের, কোন লবির, কোন পরিবারের, এটাও সবাই জানে। কিন্তু এর পাশাপাশি আরও একটা জিনিস এখানে লক্ষণীয়, যে আপনি জানেন যে সেই সময়টায় ছাত্র শিবির কিন্তু গুপ্ত অবস্থায় ছিল। তো সেখানে হয় সেই দোসর অথবা ছাত্র শিবির তারাই রিক্রুটেড হয়েছে। বিএনপির একটি লোক, কারণ বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে। তো গত 17 বছরে কিন্তু যারা প্রশাসনে এসেছে তারাই কিন্তু এখন ইউনো ডিসি। সো আমার মনে হয় আমার ক্লিয়ার। এখন কামিং টু দ্য ইয়োর পয়েন্ট, ব্যুরোক্রেসির একটা মজার বিষয় আছে, যে বস ইজ অলওয়েজ রাইট, ক্লোজ নাম্বার 1, ইফ বস সামটাইমস রং, প্লিজ রেফার টু ক্লোজ নাম্বার 1। তার মানে বস ইজ অলওয়েজ রাইট। সো ইফ দেয়ার বস, দ্য এক্সিকিউটিভ চিফ অফ বাংলাদেশ, Professor Dr. Yunus, plays the impartial role, I think the whole structure will be impartial. So আমাদের এখন পর্যন্ত আস্থা আছে প্রফেসর ইউনুসের উপর, এবং আমরা আশা করি যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা পাবো। ধন্যবাদ। ফারুক হাসান, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে কথা বলে তারা যে বিষয়টা উল্লেখ করেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতার আচরণবিধি ভঙ্গ করে বিভিন্নভাবে যেসব বক্তব্য, বিবৃতি দিচ্ছে, এ ব্যাপারে নির্বাচন কমিশন নির্বিকার। একই পাশে অধীনই জামাতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, তাফসীর অনুযায়ী প্রচারণা শুরুর আগেই কিছু দলের প্রার্থীরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অর্থাৎ সেই অভিযোগের কিন্তু নির্বাচন কমিশনের দিকে। এই বিষয়ে আপনার বক্তব্য শুনবো। আসলে আপনি যেটা বললেন, এটা আমি মনে করি নির্বাচনের উৎসবমুখর সংস্কৃতির একটা পার্ট। বিগত নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে অভিযোগ পাল্টা অভিযোগ। আমরা চাই আসলে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, এটা অভিযোগের পর্যায়ে থাকুক, মানে এর যে একটা পরের পর্যায়ে আছে যেটা হাতাহাতি বা ধাক্কাধাক্কি, ওই পর্যায়ে না যাক। না, সেক্ষেত্রে তো আপনার নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। ধরেন এখন পর্যন্ত বিএনপির জায়গা থেকে, তাদের দলীয় অবস্থান থেকে যেটা মনে করছে যে এটা আসলে বোধহয় আমাদের বিরুদ্ধে যাচ্ছে বা আমাদের মানে কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, তারা অভিযোগ জানাচ্ছে। আবার জামাত বা অন্যান্য দল, আমরাও কিন্তু বিভিন্ন বিষয়ে ইসিকে জানিয়েছি যে লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকার এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারছে না, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের কনসার্ন যেগুলো আমরাও নির্বাচন কমিশনকে জানিয়েছি। এই যে নির্বাচন কমিশনকে জানানো, রেগুলার তাদের সাথে মিটিং করা, বৈঠক করা, অভিযোগ করা, এগুলো আমি মনে করি আমাদের নির্বাচনী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এগুলো নিয়ে খুব একটা আহামরি মানে যে খুব
মেজর কোনো বিষয় যেগুলোর কারণে নির্বাচন বিলম্বিত হবে, নির্বাচন স্থগিত হবে, হবে না, এরকম কোনো মেজর বিষয় কোনগুলো সেগুলো একটু হ্যাঁ, মেজর এখন যে বিষয়গুলো মানে নির্বাচন হবে না বা হবে এই বিষয়ে তো আর এখন প্রশ্ন উত্থাপন করাটাই অবান্তর। নির্বাচনের শিডিউল হয়ে গেছে, নির্বাচন হবে। এখন এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু করতে হবে, নিরপেক্ষ করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। নির্বাচন খালি হলেই হবে না। বিগত এই 54-55 বছরে 12টি অনেক নির্বাচন, হ্যাঁ, খাতা কলমে আমরা পেয়েছি 12টি। এই জন্য আগামী নির্বাচন 13তম। এখন এই 13তম নির্বাচনটা যাতে বিগত সময়ের নির্বাচনের মতো না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, জনগণ যাতে এই নির্বাচনের দিকে আঙ্গুল তুলতে না পারে, বিদেশি পর্যবেক্ষকরা যাতে আঙ্গুল তুলতে না পারে, আন্তর্জাতিক মহলে এই নির্বাচন নিয়ে যাতে নেতিবাচক কোনো কমেন্ট আমাদের শুনতে না হয়, এই জন্য এই নির্বাচনটা আমাদের জন্য ফ্রি অ্যান্ড ফেয়ার করা জরুরি। এখন কথা হচ্ছে যে এই নির্বাচনটা কি শুধুমাত্র সরকার বা নির্বাচন কমিশনের একার পক্ষে ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব? অবশ্যই নয়। নির্বাচন কমিশন একটা পার্ট বা একটা স্টেক। একটা নির্বাচন কন্ডাক্ট করা, একটা নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধরেন যে অনেকগুলো স্টেক কাজ করে, সরকার আছে, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে এই নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন হচ্ছে রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি। সুতরাং রাজনৈতিক দলগুলোর কিন্তু সদিচ্ছার বহিঃপ্রকাশ এখানে ঘটাতে হবে। যেমন ধরেন আমি মাঝে মাঝে একটা এক্সাম্পল দিই যে আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলের নেতা, আমরা সবাই চাই একটা নিউট্রাল, ধরেন যে আপনার প্রশাসন, পুলিশ, যে পুলিশ মানে নিরপেক্ষ থাকবে, প্রশাসন মানে নিরপেক্ষ থাকবে। আবার আমি মনে মনে কি চাই জানেন, যে আমি মনে মনে চাই ওই পুলিশ বাহিনীর প্রধান আইজি ও আমার মতাদর্শের হবে। আমি চাই যে প্রশাসন যন্ত্রটা নিরপেক্ষ হবে, আবার আমি একই সাথে চাই ওই সচিব আমার মতাদর্শের হবে। তাহলে ভাই কেমনে সম্ভব? এই জন্য আমি বলছি যে রাজনৈতিক দলগুলো কতটুকু তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, এটাও কিন্তু কনসার্নের জায়গা। শুধু সরকারকে আমি দায়ী দিচ্ছি, আঙ্গুল তুলছি, আরে ভাই সরকারের একার পক্ষে নির্বাচন করা সম্ভব নাকি? সরকার কি একবারে ওই 15-20 কোটি মানুষকে ডিল করার জন্য ক্যাপাবল? কোনো সরকারই ছিল না, বিগত সময়ে না, এখন না, ভবিষ্যতে যারা আসবে তারাও পারবে না। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে, তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তো এই জায়গায় আমরা এখন পর্যন্ত আসলে সেই জায়গায় ঘাটতির কোন জায়গাটা আমি জানবো আপনার কাছে। তার আগে আমি একটু বাবুল ভাই আপনার কাছে আসবো যে অনেকগুলো বিষয় নিয়ে আসছে, লেভেল প্লেইং ফিল্ড প্লাস আমাদের যে অবৈধ অস্ত্র যেগুলো কিংবা বৈধ অস্ত্র যেসব লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখছি যে যেসব শীর্ষ সন্ত্রাসীদের যারা অনেকে জামিন পেয়েছে তারা একদম দাপিয়ে বেড়াচ্ছে, এবং লাস্ট যে কিলিংগুলো হাতে থেকে শুরু করে মোস্তাকবির থেকে শুরু করে বেশ কিছু কিলিং, এই সব বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার ক্ষেত্রে কতটা অন্তরায় হতে পারে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশের একটা দারুণ বৈশিষ্ট্য আছে, বিশেষ করে বাংলাদেশিরা উৎসব পছন্দ করে, আয়োজন পছন্দ করে, বাংলাদেশিরা যে কোনো একটা ঘটনা খুব পছন্দ করে। কাজে নির্বাচন হচ্ছে, নির্বাচন মানে ঘটনা কি ইতিবাচক নেতিবাচক? আমরা মনে করি যে সবশেষে বাংলাদেশে যেটা জয়ী হয়েছে, আজীবন যেটা জয়ী হয়ে এসছে বাংলাদেশে, সেটা হচ্ছে জনগণ। তো জনগণেরই জয় হবে, এটা আমার বিশ্বাস। আপনি হ্যাঁ, সরকারের অনেক ধরনের সিদ্ধান্ত, এটা মানুষ মানে খোলা চোখে অনেক সমালোচনা করছে, কিন্তু তারপরও আমি মনে করি যে এরকম একটা আন্দোলনের পর, এত মানুষ গুম খুন, রক্ত দেওয়ার পর, শহীদ হওয়ার পর, অঙ্গহানির পর যে সরকারটা আমাদের গঠন হয়েছে, সরকারটাকে তো আমাদের সবাইকে সাপোর্ট দেওয়া দরকার আগামীর জন্য, বাংলাদেশের জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের নেতৃত্ব বের করার জন্য। আর সেটার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রের সর্বশেষ স্তরটাই হচ্ছে নির্বাচন। যে প্রশ্নটা আপনি করেছেন সরকার, দেখুন আমাদের মধ্যে কিছু আলোচনা হয়, মনে করুন যে আমরা কিছু বন্ধুবান্ধব বসলে, যেমন এবার দেখবেন যে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক হারে মানে নির্বাচনে যারা আপিল করেছে সবাইকে মোটামুটি ছাড় দেওয়া হয়েছে। ওই যে ফার্স্টে বললাম যে স্বতন্ত্র দেখে ছাড় দেওয়া হয়েছে, এই বিষয়টা এরকম না। হ্যাঁ, স্বতন্ত্র দেখে ছাড় বিষয়টা এরকম না, বিষয় হচ্ছে তাদের যে পেপারস, যেসব তথ্য সেটা সঠিক। পেপারস তথ্য থাকবার পরেও একজন হাইকোর্টের খুব স্বনামধন্য অ্যাডভোকেট আরেকজনকে বলেছে যে এইটা হচ্ছে সরকারের পলিসি, আচ্ছা, স্বতন্ত্রদেরকে দেওয়ার জন্য। এখন সরকারের পলিসি উই হ্যাভ টু ওবে, সেটা অন্য বিষয়। কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন যে আইন শৃঙ্খলার বিষয়, হ্যাঁ, আমরা এখনো দৃশ্যমান দেখিনি। ইতিপূর্বে আমরা যখন দেখেছি যে আর্মি যখন থাকে ফিল্ডে,
তখন কিন্তু আপনি এরশাদের সময় বলেন বা 96 বলেন বা আপনি এই ক্লিন হার্ট অপারেশনের সময় বলেন, তখন কিন্তু আমরা দেখেছি যে আর্মির কি ভূমিকা। কারণ আর্মি যখন একটা ভূমিকা নেয় তখন কিন্তু এমনি তার মানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা তার উপর নির্ভর করে আমাদের তারা অনেক স্লো, মানবিক হয়ে গেল আর্মি, পুলিশ মানবিক হয়ে গেল। কিন্তু একটা অভ্যুত্থানের পর যখন অস্ত্র লুট হয়েছে, অস্ত্র যখন লিগ্যাল অস্ত্র লুট হয়েছে এবং আর কি আছে আমরা জানি না, লিগ্যাল অস্ত্রের কথাই যদি আমরা বলি, সেটাকেও বের করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকার নেই। ধন্যবাদ বাউল ভাই। এটা একদম নিয়ে শেষ উচিত। দিকে আমি এটা নিয়ে আপনার উচিত। এটা নিলাম। আমি একটু ফারুক হাসান যদি শেষ করব যে যারা সন্ত্রাসী যারা আছে, শীর্ষ হোক যাই হোক, যারা জামিনে পেয়েছে, বেশিরভাগ সন্ত্রাসী রাজনৈতিক নেতাদের শেল্টার রয়েছে, অনেকের অভিযোগ শুনবো আপনার কাছে। না, কথা একবারেই ট্রু, এটা সত্য কথা। আসলে আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের যে বাধাগুলো দেখছি তার মধ্যে অন্যতম এটা যে এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন তার 90% অলরেডি জামিনে বেরিয়ে বড় বড় নেতাদের শেল্টারে তারা কিন্তু অবাধে ঘুরে বেড়াচ্ছেন। আরও সবচাইতে বড় যেটা ধরেন যে এখন অ্যালার্মিং আমাদের জন্য, এজাহারভুক্ত অনেক আসামি, অনেক, তারা এখন পর্যন্ত মনে করেন যে ধরাছোঁয়ার বাইরে, পুলিশ তাদের সামনে দেখতে পাচ্ছে কিন্তু গ্রেপ্তার করছে না। আমি নিজেও ধরেন যে একজন এজাহারভুক্ত আসামির বিষয়ে কয়েকদিন আগে তেজগাঁ থানার ওসিকে আমি কয়েকবার বললাম গিয়ে যে এই আসামি যে গণ অভ্যুত্থানে সরাসরি ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়ে সেখানে হামলা চালিয়েছে, সেই আসামিকে পর্যন্ত এখন পর্যন্ত মানে তেজগাঁ থানার ওসি গ্রেপ্তার করে নাই। মানে এরকম অনেক ঘটনা আছে। তো সুতরাং এই যে আমাদের ভাই হাদি এই নির্বাচনের একজন অন্যতম পরিচিত মুখ এবং ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটকে হত্যার পরে আজ পর্যন্ত সেই আসামিরা বা খুনিরা গ্রেপ্তার হয় নাই। তো এই যে একটা অবস্থা, কয়েকজন প্রার্থী বোধহয় গুলিবিদ্ধ হয়েছে বা গুলির মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত, তাহলে এই যে প্রার্থীরা যেখানে নিরাপদ না, প্রার্থীদের জীবন যেখানে হুমকির মুখে, সেখানে আমার 12.5 কোটি ভোটারের নিরাপত্তাকে দিবে। ধন্যবাদ। এই 12.5 কোটি আর ভোটারের নিতে যদি পারছি নিরাপত্তা না। না দিতে পারি, তাহলে কিভাবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমি ধন্যবাদ প্রত্যাশা করতে আপনার পারি? দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।